রাম আলী নামে একজন গরিব জেলে তার মা আর যুবতী একটা বোনের সাথে বসবাস করত। একদিন সন্ধ্যার সময় রাম আলী ক্লান্ত হয়ে জাল নিয়ে ঘরে আসে। তারপর তার মা জিজ্ঞেস করে, কিরে রাম বাবা, আজকেও কি কোনো মাছ পাও নাই? আজকেও কি খালি পেটে থাকতে হবে? কি আর করব মা, সারাদিন খালের পাশে জাল পেলে বসেছিলাম, তবুও একটা মাছও পাই নাই। কিন্তু বাবা, এভাবে আর কতদিন? তোর বোনও বড় হচ্ছে, ওকেও তো বিয়ে দিতে হবে। আমি কি করব মা, আমি তো মাছ ধরা ছাড়া আর কিছু করতে পারি না। বুঝতে পারছি না কেন আজ কয়েকটা দিন আমার ভাগ্যটা খুব খারাপ যাচ্ছে। অন্য সকল জেলেরা জাল ভর্তি করে মাছ ধরে, কেন আমার জালে তেমন মাছ উঠে না? আচ্ছা ভাইয়া, তুমি খালে মাছ না ধরে বড় দিঘিতে তো মাছ ধরতে পারো। আমি শুনেছি জঙ্গলের ভেতর বড় দিঘিটাতে অনেক মাছ আছে। তুমি ঠিক বলছো বোন। আচ্ছা, আমি এবার জঙ্গলের ভেতরে বড় দিঘিটা আছে ওখানে মাছ ধরব। ওই জায়গাটা নিরিবিলি, মানুষও তেমন যায় না, ওখানের মাছগুলো অনেক বড় হবে। আমরা এভাবে কতদিন গরিব জীবন পার করব? বাবা, তুমি তো জানো শুধু মাছ খেলে হয় না, তার সাথে তরু তরকারি, তেল মশলাও দরকার হয়। মাছ না পেলে কিভাবে কি করবে? রাম আলী মায়ের কোনো কথার উত্তর দিতে পারল না। পরের দিন সকালবেলা রাম আলী জাল নিয়ে রওনা দেয় জঙ্গলের ভেতর বড় দিঘির কাছে মাছ ধরার উদ্দেশ্যে। ঠিক সেই সময় রাম আলী দেখে আরেকজন জেলে মাছ ধরে জঙ্গল থেকে বের হচ্ছে। ওর জালে অনেক মাছ ছিল। কি খবর রামালি, কোথায় যাচ্ছ জাল নিয়ে? জঙ্গলে যাচ্ছ নাকি মাছ ধরতে? তোমার তো ভাগ্য খারাপ। একটা কথা শুনে রাখো, যখন ভাগ্য খারাপ যায় তখন সব খারাপ হয়। জঙ্গলে দিঘি তো দূর, তুমি যদি নদীতেও জাল পালাও তখনও দেখবা কোনো মাছ পাবে না। এটা বলে হাসতে হাসতে জেলে চলে যায় আর বলে যায়, কপাল খারাপ, সময় খারাপ, মানে সব খারাপ। রাম আলী জেলের কথায় মন খারাপ করে, তবুও মাছ ধরতে জঙ্গলের দিকে রওনা দিল। সকাল চলে গেছে, দুপুর হয়ে বিকালবেলা হয়ে গেছে। রাম আলীর জালে মাত্র 2টা মাছ ধরা পড়েছে। জেলেটা ঠিক বলছে, কপাল যখন খারাপ যায় তখন সময়ও খারাপ যায়। এই মাছ দুটা দিয়ে আর কি হবে? বিক্রিও হবে না, কিছুক্ষণ পরে রাত হয়ে যাবে। তার থেকে ভালো মাছ দুটা বাড়িতে নিয়ে যাই, রান্না করে খেয়ে ঘুমিয়ে পড়ব। আজকে অন্তত খালি পেটে তো ঘুমাতে হবে না। এসব বলে রাম আলী মাছ 2টা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। ঠিক সেই সময় একজনের সঙ্গে দেখা হয়। কি খবর রামালি, এত রাতে এই জঙ্গলে কি করছো? এই জঙ্গল ভালো না, শুনছি রাত হলে নাকি ভূত বের হয়, গাড় মটকায়। তুমি দেরি করো না, জলদি বাড়ি চলে যাও। তোমার হাতে তো দেখছি মাছ আছে, ভূতেরা কিন্তু মাছ পছন্দ করে। বাড়ি গিয়ে আর কি হবে, এই অভাবের সংসার আর ভালো লাগে না। এই বলে রাম আলী বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। বাড়িতে এসে রাম আলী তার মায়ের কাছে মাছ 2টা দেয়, বলে এই 2টা মাছ রান্না করত। রাম আলীর বোন তখন বলে, এর থেকে তো ভালো ছিল খালের পাশে মাছ ধরা। এত দূরে গিয়েও তো তেমন কোনো মাছ পাও নাই। কি আর করব বোন, কপাল খারাপ থাকলে সময়ও খারাপ যায়। সময় যখন খারাপ যায় তখন পচা শামুকে পা কাটে। সবাই বলে আমি কপাল পুরা, আমার ভাগ্য খারাপ, আমি কি বা করব। পরে রাম আলী বলে, কালকে আরও গভীর জঙ্গলে ঢুকে মাছ ধরার চেষ্টা করব। রাম আলীর এসব কথা শুনে তার মা আর বোনের চোখে পানি এসে পড়ে। পরের দিন সকালে রাম আলী আবার জাল নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে রওনা দেয়। গিয়ে দেখে সেই জেলেটা আগে থেকে মাছ ধরতেছিল। কি রে কপাল পড়া রামালি, আজ আবার মাছ ধরতে আইচোত? তোর তো ভাগ্য খারাপ, দেখবি আবার জালটাই না চিড়ে যায়। এই বলে জেলে হাসতে থাকে। রাম আলী জাল নিয়ে দিঘির বিভিন্ন জায়গাতে পেলে থাকে, কিন্তু কোনো মাছ পায় না। অপরদিকে জেলে লোকটা জাল ভর্তি করে মাছ ধরে আর রাম আলীকে উদ্দেশ্য করে বলে, তোর ভাগ্য খারাপ রে রামালি, তুই কোনো মাছ পাইবি না। এই বলে জেলে তার মাছ নিয়ে বিক্রির উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু অপরদিকে রাম আলীর জালে কোনো মাছ আটকায় নাই। রাম আলী বিভিন্ন জায়গাতে জাল পেলে বসেছিল, কিন্তু কোনো মাছ ধরা পড়ে নাই জালে। এই করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। অবশেষে কোনো মাছ না পেয়ে রাম আলী খালি হাতে বাড়ি পেরে। কি রে বাবা, খালি হাত যে, আজকেও কি কোনো মাছ পাও নাই?
রামালি কান্না করতে করতে বলে, মা, আজকে জালে একটা মাছও আটকায় নাই। আমি বহু চেষ্টা করেছি, কিন্তু একটা মাছও পাই নাই। আমি আর তোর বোন সকাল থেকে খালি পেটে আছি। মনে করেছি তুই মাছ ধরে বাজারে বিক্রি করে ঘরের জন্য তরু তরকারি আনবি। এসব শুনে রাম আলী কান্না করে দেয়। রাম আলীর কান্না দেখে রাম আলীর মা এবং তার বোনও কান্না করে। আচ্ছা ভাইয়া, তুমি আমাদের মহারাজের কাছে যাও। শুনেছি মহারাজ বড় দয়ালু, গরিব মানুষদের সাহায্য করে। আমাদের এই বিপদের দিনে মহারাজ নিশ্চয়ই সাহায্য করবে। আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে সকালে মহারাজের কাছে যাব সাহায্য নিতে। পরের দিন সকালবেলা রাম আলী মহারাজের রাজ দরবারে উপস্থিত হয়। মহারাজের জয় হোক। বলো, কি বলতে চাও? মহারাজ, আমি আপনার একজন সাধারণ প্রজা। বেশ কিছুদিন আমাদের ঘরে খাবার জুটে নাই। আমার একটা বোন আছে, বিবাহ উপযুক্ত, ওর বিবাহ দিতে হবে। আমি সাধারণ জেলে, আমার পক্ষে বিবাহের খরচ বহন করা সম্ভব হচ্ছে না। কিছুদিন ধরে আমার ভাগ্য আমার সায় দিচ্ছে না। জালে ভালো মাছ পাচ্ছি না। আমাকে আর্থিক সহায়তা করুন মহারাজ। এই কথা শুনে মহারাজ রাগে উচ্চস্বরে বলে উঠল, আমার কি আর কোনো কাজ নাই? আমি কি তোমাদের জন্য টাকা নিয়ে বসে আছি? আমার কি তোমার মতন দিন খারাপ হলো নাকি? আমি তোমার মতন সাধারণ জেলেকে সাহায্য করব? যাও, বের হয়ে যাও। সৈন্যরা, বের করো জেলেকে। কিছু হলেই চলে আসে সাহায্য নিতে। বেকুব কোথাকার! আমার কি সময়ের কোনো দাম নাই? চলে যাও, আমি তোমার কোনো সাহায্য করব না। রাজার এই কথা শুনে রাম আলী মন খারাপ করে কান্না করতে শুরু করে। ঠিক তখন রাজার মন্ত্রী রাজাকে বলে, মহারাজ, আপনি চাইলে এই গরিব জেলেকে কিছু সাহায্য করতে পারতেন। মহারাজের দায়িত্ব হল গরিব অসহায় প্রজাদের পাশে থাকা। চুপ করো মন্ত্রী, তোমার এত দয়া হলে তুমি জেলেকে সাহায্য করো। আমি জেলেকে সাহায্য করতে পারবো না। মহারাজের এই কথা শুনে মন্ত্রী আর কোনো কথা না বলে মাথা নিচু করে রাখে। মহারাজ রাম আলীকে বলে, কি আজব! এখনো এখানে কি চাও? আজব মানুষ তো তুমি, এখনো দাঁড়িয়ে আছো কেন? বের হও রাজপ্রাসাদ থেকে। রাম আলী যখন বাড়িতে ফিরে আসে তখন তার মা জিজ্ঞেস করে, মহারাজে কি বলেছে? রাম আলী সমস্ত ঘটনা বলে। ভাগ্য খারাপ হলে মহারাজও কি সাহায্য করা বন্ধ করে দেয়? ভাইয়া, তুমি টেনশন করো না। দেখবা, আমাদেরও সময় পাল্টাবে, আমাদেরও ভালো কিছু হবে। পরের দিন সকালবেলা রাম আলীর ঘরে জমিদার হাজির হয়। জমিদার মূলত আসে পাওনা টাকার জন্য। রাম আলী জমিদারির থেকে টাকা ঋণ নিয়ে জাল কিনেছিল। কিরে রাম আলী, ঘরে লুকিয়ে আছত কেন? টাকা নেওয়ার সময় মিষ্টি করে কথা, এখন টাকা পরিশোধ করছ না কেন? জমিদার মশাই, মাফ করবেন, আমি টাকাটা সময় মতো না দিতে পারার জন্য। বেশ কিছুদিন আমার জালে কোনো মাছ ধরা পড়ে নাই। মহারাজের কাছেও গিয়েছিলাম সাহায্যের জন্য। মহারাজও কোনো সাহায্য করে নাই। আমাকে আর কিছুদিন সময় দেন, আমি টাকাটা পরিশোধ করে দিব। আমি এত কিছু শুনতে চাই না। আমি আমার টাকা চাই, না হয় আমার নামে ঘর লিখে দিতে হবে। এই সব কথা বলে জমিদার ধমকিয়ে চলে যায়। কিছুক্ষণ পরে রাম আলী আবার মাছ ধরার উদ্দেশ্যে জঙ্গলের দিকে রওনা দেয়। জঙ্গলে গিয়ে দেখে সেই জেলেটা বসে মাছ ধরতেছিল। কিরে রামালি, শুনলাম তুই নাকি মহারাজের সাথে দেখা করতে গেছত। মহারাজ নাকি তোকে অপমান করে বের করে দিচ্ছে। তোর ভাগ্য খারাপ, তাই তোর সাথে এমন হয়েছে। আজ পর্যন্ত কেউ এমন অপমান নিয়ে রাজপ্রাসাদ থেকে বের হয় নাই। তুই আর এই দিঘিতে আসিস না, তোর খারাপ কপালের জন্য। আমাদেরও সমস্যা হতে পারে। দেখা গেল তোর কারণে আমাদের জালেও মাছ ধরা না পড়ল। তুই খালে মাছ ধরিস আর দিঘিতে আসিস না। এসব কথা বলে জেলে লোকটা তার মাছগুলো নিয়ে চলে যায়, আর রাম আলী বসে থাকে জাল নিয়ে মাছ ধরার জন্য। অনেক সময় পার হয়ে যায়, কিন্তু জালে কোনো মাছ ধরা পড়ে নাই। মাছ না পাওয়ার জন্য রাম আলী সিদ্ধান্ত নেয় বাড়িতে যাবে না। রাম আলী জাল পেলে গাছের নিচে বসে থাকে। ঠিক এর কিছুক্ষণ পরে জালে আটকা পড়ে একটা হাঁড়ি। রাম আলী জাল টেনে হাঁড়িটা উপরে নিয়ে আসে। ঠিক সেই সময় পানি থেকে একটি জাদুর মাছ ডাকতে শুরু করে, সাবধান রাম আলী, এই হাঁড়িটা বাড়িতে নিয়ে যেও না। এই হাঁড়িতে বন্দি আছে ভয়ঙ্কর রাক্ষস, যা তোমাকে শেষ করে দেবে। রাম আলী কিছু বুঝতে পারছিল না কি করবে। ইতিমধ্যে হাঁড়িটা থেকে আওয়াজ বের হতে শুরু করে,
আমি তোমার সব দুঃখ দূর করে দিব। আমার গায়ে হাত দাও রামালি। এই কথা শুনে রামালি ভয় পেয়ে যায়। সাবধান রামালি, এই ভুল করো না। এই হাড়িতে হাত দিলে তুমি ধ্বংস হয়ে যাবে। রামালি সোনার লোভে হাড়িটাতে হাত দেয়। ঠিক তখন বেরোয় ভয়ঙ্কর রাক্ষস। রামালি রাক্ষস দেখে ভয় পেয়ে যায়। রাক্ষসটা ছিল দেখতে খুব ভয়ঙ্কর। তোর সাহস হলো কি করে এই রাতের বেলা আমার দিঘির মধ্যে মাছ ধরতে আসছ? আমি তোর গাড় মোটকে ফেলবো। এই কথা শুনে রামালি ভয়ে কাঁপতে কাঁপতে বলতে শুরু করে, মেরে পেল আমায়। এই দুঃখী জীবন থাকার থেকে না থাকা ভালো। রাক্ষস চিন্তায় পড়ে গেল। কি হলো? কেন মরতে চাও? রামালি সমস্ত ঘটনা খুলে বলে। পরে রাক্ষসের দয়া হয়। রাক্ষস রামালিকে ছেড়ে দিয়ে চলে যায়। এই সব কথা মাছ শুনে মাছ বলতে শুরু করে, তুমি যদি আমার কথা মেনে চলো, আমি তোমার ভাগ্য পরিবর্তন করতে পারি। তুমি কিভাবে ভাগ্য পরিবর্তন করবে? তুমি তো একটা মাছ মাত্র। তোমাকে এমন একটা জায়গার নাম বলবো, তুমি ওখান থেকে সোনাদানা মণিমুক্ত আনতে পারবে। কিন্তু একটা কথা, যাদের মনে লোভ আছে তারা এসব সোনাদানায় হাত দিলে পুড়ে যাবে, আর যাদের মন সরল তাদের কোনো ক্ষতি হবে না। এই শুনে রামালি চিন্তায় পড়ে গেল। পরে রামালি সিদ্ধান্ত নিল বোনের বিয়ে দিতে হবে, সোনাদানার দরকার, জমিদারের টাকা পরিশোধ করা দরকার। তাই রামালি মাছের কথা শুনে সোনাদানা পেতে হবে কি করতে হবে তা জিজ্ঞেস করে। এখান থেকে ঠিক 50 পা সামনে একটা গুহা পড়বে। গুহার সামনে গিয়ে দাঁড়িয়ে বলতে হবে, অং বং চং ডং ডং, গুহা খুলবে আপন মন। এটা বললে গুহার দরজা খুলে যাবে। রামালি মাছকে জিজ্ঞেস করে, তুমি কিভাবে কথা বলো? মাছ তো কথা বলতে পারে না। তুমি মাছ হয়ে কিভাবে কথা বলো? আমি হলাম কংসনগরীর রাজকন্যা। এক ডাইনি আমাদের রাজ্যের সব মানুষকে খেয়ে রাজপ্রাসাদের সব সোনাদানা নিয়ে আমাদেরকে জাদুর বলে মাছ বানিয়ে দিয়েছে। আমি সহ আমার সকল রাজপ্রাসাদের লোককে মাছ বানিয়ে এই খালে বন্দি করে রাখছে। প্রতি বছর অমাবস্যার সময় আমাদের থেকে একজনকে নিয়ে গিয়ে তার প্রাণভোমরাকে রক্ত খাওয়ায়, আর একটা রাক্ষস পাহারা দেওয়ার জন্য রাখছে, জেনে এই সত্য বের না হয়। এই শুনে রামালি মাছকে বিদায় জানিয়ে রওনা দেয় গুহার উদ্দেশ্যে সোনাদানার জন্য। চারিদিকে অন্ধকার। ভয়ে ভয়ে রামালি সামনের দিকে এগোতে থাকে। হাঁটতে হাঁটতে গুহার সামনে দাঁড়ায়। তারপর মাছের শিখিয়ে দেওয়া মন্ত্র বলে, অং বং চং ডং ডং, গুহা খুলবে আপন মন। মন্ত্র বলার সাথে সাথে গুহার মুখে থাকা পাথর খুলে যায়। রামালি গুহার ভেতর প্রবেশ করে। রামালি এত সোনাদানা দেখে চমকে ওঠে। ঠিক তখনই আবার মাছের কথা মনে পড়ে। যার মনে লোভ আছে সে পুড়ে যাবে। এরপর রামালি একটা সোনাদানা ভর্তি বাক্স হাতে তুলে নেয়। সোনাদানা মণিমুক্তা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। হাঁটতে হাঁটতে হাজির হয় সেই দিঘির পাশে, যেখানে লাল মাছের সাথে কথা হয়েছে। রামালি মাছকে ধন্যবাদ জানায়। এখন আমার বোনকে বিয়ে দিতে পারবো। এখন আর আমাদের দিন খারাপ যাবে না। এই সোনাদানা মণিমুক্ত বিক্রি করে ভালো করে সংসার চলবে। মাছ, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার এই বিপদে সাহায্য করার জন্য। ঠিক তখন মাছ রামালিতে বলে, রামালি, আমাদের মুক্ত করো, তুমি চলে যেও না। আচ্ছা, আমি কিভাবে তোমাকে মুক্ত করব? কাল অমাবস্যা। কালকে রাতে শয়তান ডাইনিটা তার প্রাণ ভোমরাকে রক্তপান করাতে গুহায় আসবে। তুমি যদি কোনোভাবে ডাইনির প্রাণ ভোমরার মারতে পারো, তাহলে শয়তান ডাইনি মারা যাবে, তার সঙ্গে আমরাও মুক্তি পাব। তবে এখানে একটা সমস্যা আছে। কি ধরনের সমস্যা? আমাকে খুলে বলো। তুমি যখন ডাইনির সামনে যাবে, তখন ডাইনি তোমাকে দেখে পেলবে। ডাইনি তখন তোমাকে মেরে পেলবে। তাহলে আমি কি করব? আমাকে কি করতে হবে? ডাইনি যেন আমার কিছু না করতে পারে। কাল অমাবস্যা রাতে তুমি এই দিঘিতে গোসল করলে তুমি অদৃশ্য হয়ে যাবে, তখন ডাইনি তোমাকে দেখতে পাবে না। এরপর রামালি সোনাদানা মণিমুক্ত নিয়ে বাড়িতে চলে যায়। বাড়িতে এসে সব সোনাদানা মণিমুক্তা তার মায়ের কাছে দেয়। তীরে রাম বাবা, এত সোনাদানা মণিমুক্তা কোথায় পেলে তুমি? রামালি সমস্ত ঘটনা বিস্তারিত তার মা আর বোনের কাছে সব কথা খুলে বলে। পরের দিন সন্ধ্যার সময় রামালি মাছের কথা মতো তাদের উদ্ধার করতে দিঘির পানিতে গোসল করে।
অদৃশ্য হয়ে গুহার উদ্দেশ্য রওনা দেয়। গিয়ে দেখে বিরাট বড় এক ডাইনি, বিশাল বড় নখ, অনেক উঁচু ডাইনিটা। তারপর ডাইনিটা গুহার এক উঁচু জায়গা থেকে তার প্রাণভোমরা নামিয়ে মাটির মধ্যে রেখে দিঘির কাছে যায় মাছ আনতে, প্রাণভোমরাকে রক্ত খাওয়ানোর জন্য। ডাইনিটা মাছটাকে ধরে পেলে, ছেড়ে দে শয়তান ডাইনি, তোর মৃত্যু গনিয়েছে, অতি শীঘ্রই তোর মৃত্যু হবে। আমার মৃত্যু তা কখনো হবে না। অপরদিকে রামালি প্রাণভোমরার বোতলটা হাতে তুলে নেয়, বোতলটা হাতে নিয়েই একটা আচার মেরে ভেঙে ফেলে। ঠিক সেই সময় ডাইনির হাত থেকে মাছটা পড়ে যায় আর ডাইনিটা ছটফট করতে করতে মারা যায়। ডাইনিটা মারা যাওয়ার সাথে সাথে মাছটা সুন্দর রাজকুমারীর বেশে আসে। কিছুক্ষণ পরে রামালি দিঘির পাড়ে উপস্থিত হয় ডাইনির কি ঘটেছে তা দেখার জন্য। রামালি তো পুরো অবাক, মাছ আর ডাইনির বদলে দাঁড়িয়ে আছে সুন্দরী এক রাজকুমারী। রাজকুমারী তো রামালিকে দেখে চিনে বলতে শুরু করে, ধন্যবাদ আমার প্রাণ বাঁচানোর জন্য। আমি আমার রাজপ্রাসাদে যাব, তুমি ভালো থেকো রামালি। এই কথা বলে রাজকন্যা তার রাজপ্রাসাদের দিকে রওনা দেয় আর রামালিও তার বাড়ির দিকে রওনা দেয়। পরের দিন সকালবেলা জমিদার রামালির ঘরে হাজির হয় পাওনা টাকার জন্য। কিরে রামালি, আমার টাকা কোথায়? আমার টাকা কবে পাবো? নেওয়ার সময় কি এই কথা ছিল? জমিদার মশাই, আমি তো একটু পরেই আপনার বাড়িতে যেতাম টাকা দিয়ে আসতে। ভালো হলো আপনি আসছেন টাকা নিতে। নেন জমিদার মশাই, টাকা নিয়ে যান, আমার আর গিয়ে দিয়ে আসতে হলো না। এরপর জমিদার তার পাওনা টাকা নিয়ে বাড়িতে চলে যায়। জমিদার তার ঘরে গিয়ে অস্থির হয়ে পড়ে, কিভাবে রামালি এতগুলো টাকা অল্প সময়ের ব্যবস্থা করছে। এই ফকিন্নির ছেলে, কালকে ও আমাকে বলছে টাকা নেই, টাকা দিতে পারবো না। এক রাতের মধ্যে কি করে এতগুলা টাকা ব্যবস্থা করলো? আমার সব পরিকল্পনাতে পানি ঢেলে দিল। চেয়েছিলাম টাকা না দিতে পারলে ঘরটা নিজের নামে করে নেব, তার কিছু হলো না। কিছু একটা ব্যবস্থা করতে হবে। কিভাবে রামাঙ্গি এতগুলো টাকা অল্প সময় পেল? শামু, এই শামু, কোথায় তুই? জলদি এদিকে আয়, জরুরি কথা আছে। আমি কি বলি মন দিয়ে শোন। তুই গিয়ে খবর নে কি করে রামালি এত টাকা অল্প সময়ে পেল। আজ্ঞে, ঠিক আছে জমিদার মশাই, আমি এখন থেকেই রামালির বাড়ির পাশে ছায়া হয়ে থাকব। কি করে রামালি এত টাকা পেল তা জেনে আপনাকে জানাবো, আপনি চিন্তা করবেন না। রামালি যখন তার মায়ের সঙ্গে এসব সোনাদানা মণিমুক্তার ব্যাপারে কথা বলছিল, শামু তখন দরজার পাশ দিয়ে লুকিয়ে সব শুনছিল। সব কথা শুনে শামু দৌড়ে জমিদারের কাছে যায়। জমিদার মশাই, ঘটনা হলো রামালি মাছ ধরার জন্য জঙ্গলের ভেতর দিঘির মধ্যে যায়। গিয়ে ওখান থেকে একটা গুহার খোঁজ পায়। ওই গুহায় ছিল সোনাদানা মণিমুক্তা, আর এই গুহার খোঁজ দেয় কংসনগরের রাজকন্যা। অপরদিকে রাজকন্যার রামালিকে পছন্দ হয়ে যায়। রাজকুমারী তার বাবার কাছে আবদার করে রাজকুমারী বিয়ে করলে রামালিকে করবে। মহারাজ একথা শুনে রেগে যায়। একজন রাজকন্যা হয়ে সাধারণ জেলেকে বিয়ে করতে চাও, এ কেমন কথা? আমি তোমাকে হয় কোনো জমিদারের ছেলে বা রাজার ছেলের সঙ্গে বিয়ে দেব। আমি তোমার এই আবদার রাখতে পারবো না রাজকুমারী। এ কথা বলে দেয় মহারাজে। বাবা, আপনি হয়তো ভুলে গেছেন, আপনি বা আপনার রাজপুত্র কেউ আমাকে বাঁচাতে যায়নি। এই জেলেটাই আমাকে ভয়ঙ্কর ডাইনির থেকে উদ্ধার করছে। আর রামালি সৎ ব্যক্তি, যার কারণে গুহাতে প্রবেশ করে সাহসিকতার সহিত ডাইনিকে মারছে। মানলাম রামালি সৎ ব্যক্তি, কিন্তু তুমি রাজকন্যা। এখন তুমি রাজকন্যা হয়ে যদি জেলেকে বিয়ে করো, রাজ্যের মানুষ কি বলবে? বাবা শুনুন, রামালি আগে গরিব ছিল, কিন্তু এখন রামালির কাছে সোনাদানা মণিমুক্তার অভাব নাই। আপনি একটা কাজ করেন, আমি শুনেছি এখন বর্তমানে যেই জমিদার আছে সে গরিব মানুষদেরকে উচ্চ সুদে টাকা দেয়। টাকা পরিশোধ করতে না পারার কারণে তাদের ঘরবাড়ি নিজের নামে লিখে নেয়। আপনি রামালিকে ওখানকার জমিদার বানিয়ে দিন, তাহলে তো আর কোনো সমস্যা থাকে না। মহারাজ বেশ কিছুক্ষণ চিন্তা করে সিদ্ধান্ত নেয় রামালির সাথে রাজকন্যার বিয়ে দিব, কিন্তু একটা শর্তে। জয়নগরের জমিদারের মেয়েকে ভূতে ধরেছে, কেউ ভূত তাড়াতে পারে নাই। একটা তাত্ত্বিক বলেছে ওখানকার একটা জঙ্গলের মধ্যে নাকি একটা শিমুল গাছ আছে। ওই গাছের ডাল কেটে যদি জমিদারের মেয়ের গায়ে লাগায় তাহলে ভূত দূর হবে, কিন্তু ডালটা আনতে হবে রাতের বেলা। আর লোকমুখে শুনেছি ওই জঙ্গলে নাকি ভূতেদের বসবাস, তাই কেউ ভয়ে যায় না। এখন রামালি যদি গিয়ে ভূত তাড়াতে পারে তাহলে বোঝা যাবে কতটা সাহসী রামালি। এরপর মহারাজ এক লোককে রামালির ঘরে পাঠায়। লোকটা সব বিস্তারিত বলে।
রামালি সিদ্ধান্ত নেয় রাজকুমারীকে বিয়ে করবে আর জয়নগরের জমিদারের মেয়েকে ভূতের থেকে মুক্ত করবে। এরপর রামালি জমিদারের বাড়িতে যায়। গিয়ে দেখে জমিদারের মেয়েটা খাটে শুয়ে আছে। মেয়েটার চেহারা ছিল খুব মায়াবী। রামালি মনে দয়া হয়, যেভাবে হোক এই মেয়েকে ভূতের থেকে উদ্ধার করতে হবে। এই বলে রামালি জঙ্গলের দিকে রওনা দেয় শিমুল গাছের ডাল আনতে। এরপর ভয়ে ভয়ে রামালি জঙ্গলে গিয়ে শিমুল গাছের ডাল কেটে রওনা দেয় জমিদারের বাড়ির দিকে, জমিদারের মেয়ের গায়ে চুয়াতে। ডালটা গায়ে চুয়ানোর সাথে সাথে জমিদারের মেয়ে সজাগ হয়ে যায় আর গাছের ডালও গায়েব হয়ে যায়। এরপর রামালি জমিদারের থেকে বিদায় নিয়ে হাজির রাজদরবারে রাজকুমারীকে বিয়ে করতে। মহারাজ বুঝতে পারছে রামালি সত্যি অনেক সাহসী এবং বুদ্ধিমান, তাই মহারাজ রামালির সাথে তার মেয়ের বিয়ে দেয় আর দুষ্টু জমিদারের জমিদারি বাদ দিয়ে রামালিকে জমিদার বানিয়ে দেয়। এইরকম ভিডিও আরও পেতে হলে এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে দাও।